ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেকের জন্যই অনেক ভয়ের একটা বিষয়, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো বা সংবিধান পড়বো, সংবিধান থেকে মনে থাকবে কিনা, সেই আর্টিকেলগুলো কী করে মনে রাখবো। তাহলে আমরা একটা এরকম চেষ্টা করতে পারি যে এই সংবিধানের যে কমপ্লিকেটেড, প্রচণ্ড কমপ্লেক্স যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা যদি সহজভাবে বুঝে নিতে পারি, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এইভাবে আমরা সহজ বানানোর জন্য আমরা কি করব, আমরা ছোট্ট ছোট্ট টপিক ধরে ধরে আলোচনা করব এক একটি ভিডিওতে, এবং এই টপিকগুলো এমনভাবে আলোচনা করব যাতে তোমরা পরবর্তীকালে যদি ডাব্লিউবিসিএস প্রিলিমস দিতে যাও বা এসএসসি বা রেলওয়েজ এক্সাম দিতে যাও, সেক্ষেত্রেও তোমাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওগুলো। তো এখান থেকে যদি আমরা স্টার্ট করি, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন যখনই আমি বলছি বা সংবিধান যখনই আমি বলছি, তখনই মাথায় ফার্স্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশন জিনিসটা কি? কনস্টিটিউশন আমরা বলতে পারি আইন। তাহলে আইনই যদি বলতে হয়, তাহলে কেউ যদি চুরি করে, সে চুরি করার ফলে তার এগেনস্টে কী কী করা হবে বা তাকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হবে, সেটাও কি আমাদের কনস্টিটিউশনে লেখা আছে? লেখা নেই। অর্থাৎ কনস্টিটিউশনের মধ্যে যে এই জিনিসগুলো লেখা নেই, তার মানে কনস্টিটিউশনের মধ্যে কিছু একটা আছে যেটা একদম বেসিক বা ফান্ডামেন্টাল জিনিস। সেই বেসিক বা ফান্ডামেন্টাল ল অফ আ ল্যান্ড ইজ কল্ড কনস্টিটিউশন। অর্থাৎ এই ভারত দেশের যে বেসিক ল আছে, যার উপর বেস করে বাদবাকি সমস্ত ল তৈরি করা হবে, সেটাকেই বলা হবে কনস্টিটিউশন। এখন কোশ্চেন হচ্ছে, এই কনস্টিটিউশন বানায় কে? হু মেক্স দ্য কনস্টিটিউশন? তো কনস্টিটিউশন যে বানায়, সেটা বানায় হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামক একটা সংগঠনের মতন তৈরি হবে, সেখানে অনেক লোকজন জড়ো হবে, তারা মিলে আলোচনা করবে যে কোন জিনিসগুলো আমাদের দেশের জন্য প্রয়োজনীয়, কোন জিনিসগুলো দেশের জন্য প্রয়োজনীয় নয়। সেই জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, যেগুলো প্রয়োজন নয়, যেগুলো প্রয়োজন সেগুলোকে রাখবো, রেখে আলোচনা হবে। তার উপর আলোচনা করার পর আলটিমেটলি আমাদের কনস্টিটিউশন ফাইনাল করা হবে। অর্থাৎ এটা কে বানায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানায়। ইন্ডিয়াতে, আমাদের দেশে কোশ্চেন প্রত্যেকটা কিন্তু আমাদের এবার যেগুলো স্টার্ট হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে বা ভবিষ্যতেও পরীক্ষা দিতে গেলে আসবে। ইন্ডিয়াতে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের বেসিসে। ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা 1946 সালে এসছিল ইন্ডিয়াতে। মানে কি করতে এসছিল? বেসিক্যালি যখন ব্রিটিশরা এবং ইন্ডিয়ানদের মধ্যে বেশ একটা সংঘাত চলছে, যে ইন্ডিয়ানদের স্বাধীনতা চাই, ব্রিটিশরা বলছে স্বাধীনতা দেবো না, কোনো একটা ফরমেশন তৈরি করো, কীরকমভাবে দেশ চালাবে না চালাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। তো সেই বেসিসে এই ক্যাবিনেট মিশন বলে, যে ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসার পর বলে যে ইন্ডিয়ার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হওয়া দরকার। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়ার কনস্টিটিউশন বানানোর কাজ করুক। তো আজকের মেইন যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রিয়াম্বেল। কিন্তু প্রিয়াম্বেল নিয়ে পড়ার আগে আমি বললাম যে প্রথম বেসিক জিনিসপত্র ফার্স্ট আমরা জানলাম যে কনস্টিটিউশন কি জিনিস, সেকেন্ড আমরা জানলাম যে কনস্টিটিউশন বানায় কে, থার্ড জানলাম ইন্ডিয়াতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা যেটা কনস্টিটিউশন বানায় সেটা কী করে তৈরি হলো। এখন আমরা শুনি যে ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি আছে। পৃথিবীর সব দেশ, এই যে আমি এতগুলো দেশ দেখতে পাচ্ছি, সব দেশ তো ডেমোক্রেসিতে চলছে না, কারণ আমাদের দেশটা কিন্তু ডেমোক্রেসিতে চলছে না। ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে, মানে তুমি একটা মানুষ, এরকম অনেক অনেক মানুষ আছে, এই পুরো মানুষগুলোকে পরিচালনা করার দায়িত্ব কোনো একজনকে দেওয়া হবে। সেই যে দায়িত্ব যাকে দেওয়া হবে, সেটা এই লোকগুলো মিলেই ডিসাইড করবে, সেটাকেই বলা হবে ডেমোক্রেসি। অর্থাৎ যে ডেমোক্রেসি কাকে বলে? ইট ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট অ্যালাউজ পিপল টু চুজ লিডারশিপ। অর্থাৎ সাধারণ মানুষকে হেল্প করবে কি না, গভর্নমেন্ট তৈরি করতে বা তাদের উপর যারা শাসন করবে তাদেরকে ইলেক্ট করতে কিন্তু ডেমোক্রেসি হেল্প করে। এই ডেমোক্রেসি সাধারণত দু রকমের হয়। কীরকম? একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। যেমন ধরো ইন্ডিয়া রাশিয়ার সাথে কোনো বিজনেস ডিল করবে কি না, সেটার ডিসিশন কি তুমি বা আমি বসে নিই না। তার মানে হচ্ছে ইন্ডিয়াতে আমরা ডাইরেক্টলি বড় বড় গভর্নমেন্টের ডিসিশন কিন্তু নিতে পারি না। আমরা কি করছি? আমরা আমাদের যে ক্ষমতাগুলো আছে, এই যে ছোট 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 মানুষগুলো, আমরা খুবই সাধারণ, আমাদের ওই জন্য বলে কি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ নিজেদের পাওয়ারটা কেন্দ্রীভূত করে দিয়ে দিচ্ছে কোনো এক লিডারের হাতে। সেই লিডার গিয়ে ডেমোক্রেসির সমস্ত নিয়ম কানুন ফলো করছে এবং ডেমোক্রেসিকে চালাচ্ছে, এবং দেশটাকে চালানোর সময় যত বড় ডিসিশন নেওয়া সেগুলো নিচ্ছে। তার মানে এটাকে বলা হবে হচ্ছে ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি। যদি ডাইরেক্ট হতো তাহলে কি হতো? রাশিয়ার সাথে ইন্ডিয়া বিজনেস ডিল করবে কিনা সেই ডিসিশনও আমি নেব। আমার কাছে সাপোজ একটা ফোন দেওয়া আছে, আমি সেই ফোনে ভোট দেবো যে হ্যাঁ করবে, আমি ধরো ভোট দেবো যে না করবে না, সেই বেসিসে বিজনেস ডিল হবে ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি মোস্টলি প্র্যাকটিস হয় না, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো যেসব দেশগুলো তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি ফলো করা হয়। তো ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেসি। কেমন ডেমোক্রেসি? ইনডাইরেক্ট টাইপ অফ ডেমোক্রেসি।
ওকে, নেক্সট হচ্ছে প্রিয়াম্বেল। তাহলে নেক্সট টপিক আমরা কি পড়ছি? নেক্সট টপিক আমরা পড়ছি হলো প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল যদি আমরা বলি তো প্রথমে কি বললাম যে ক্যাবিনেট মিশন, আমরা অলরেডি বলেছি যে ক্যাবিনেট মিশন আছে, ক্যাবিনেট মিশন এসছে কেন না, এরা এসে ভারতে যাতে ব্রিটিশরা এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা সমঝোতা ক্রিয়েট করা যায়, ঠিক আছে। সেই সময় সমঝোতা ক্রিয়েট করার সময় এই সময় ইন্ডিয়াতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রেম করে কেন, ক্যাবিনেট মিশন বলে যে হ্যাঁ ইন্ডিয়ার দরকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রেম হয় কবে? 9th ডিসেম্বর 1946। প্রত্যেকটা ডেট ইম্পর্টেন্ট, তাই জন্য এখানে দেওয়া আছে। 9th ডিসেম্বর 1946 এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। এবং এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট যে অ্যাসেম্বলি করে অর্থাৎ একত্রিত হয়, এরা একত্রিত হয় কবে? 13 ডিসেম্বর 1946-এ। এই 13 ডিসেম্বর 1946-এ এবার তুমি বলো যে হুট করে তুমি বসলে আর কনস্টিটিউশন বানানো শুরু করে দিলে, এরকম হয় কি? ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে কেউ একটা প্ল্যান দেবে যে কীরকম আমাদের হওয়া উচিত। তো এই প্ল্যানটা দিলেন অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনটা কেমন হবে সেই প্ল্যানটা দিলেন জওহরলাল নেহরু। ওকে, এবার দেখো জওহরলাল নেহরু বলে দিল আর সেই প্ল্যানটা আমরা নিয়ে নিলাম, কেন? উনি কে? নিশ্চয়ই আমরা ডাইরেক্টলি প্ল্যানটা নিয়ে নেবো না। তো এই প্ল্যানটাকেও সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এই যে অবজেক্টিভ রেজলিউশনটা 22শে জানুয়ারি 1947 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করলো, অর্থাৎ মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে, এই প্ল্যান অনুযায়ী বা এই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করতে পারি বা কনস্টিটিউশন তৈরি করতে পারি, ঠিক আছে। এই যে অবজেক্টিভ রেজলিউশনটা দেওয়া ছিল এটাই পরবর্তীকালে হলো প্রিয়াম্বেল অফ ইন্ডিয়া। নাও প্রিয়াম্বেল মানেটা কি? প্রিয়াম্বেল হচ্ছে বেসিক্যালি বলতে পারো কনস্টিটিউশনের সারাংশের মতো করে একদম ফ্রন্ট অফ দ্য কনস্টিটিউশন দিয়ে দেওয়া, কি যাতে কেউ প্রিয়াম্বেলটা পড়লেই বুঝতে পারে যে আমাদের ভেতরের যে কনস্টিটিউশনের স্ট্রাকচারটা সেটা এক্স্যাক্টলি কীরকম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা বুঝবো তাহলে প্রিয়াম্বেল আমরা একটু বাদে ডিটেলসে দেখছি, তার আগে আমরা দেখে নিই যে ড্রাফটিং কমিটি। নাও ড্রাফটিং কমিটি কি জিনিস? ড্রাফটিং কমিটি হচ্ছে বেসিক্যালি একটা কমিটি তৈরি করা হবে, যেই কমিটিটা প্রথমে একটা খসড়া তৈরি করবে। খসড়া মানে একটা রাফ কপি তৈরি করবে কনস্টিটিউশনে, ঠিক আছে। এই রাফ কপিটার যা লেখাপত্র থাকবে তার উপরে ডিবেট ডিসকাশন হবে, ঠিক আছে। তার উপরে ডিবেট ডিসকাশন হবে, ডিবেট ডিসকাশন হওয়ার পরে কনস্টিটিউশনটাকে ফাইনাল করা হবে। অর্থাৎ ড্রাফটিং কমিটির কাজ হচ্ছে একটা খসড়া বা একটা রাফ কপি তৈরি করা, ঠিক আছে। এই যে 29th August 1947 এই ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড হ্যাড 7 মেম্বার্স। অর্থাৎ এই ড্রাফটিং কমিটি এই তারিখে অ্যাপয়েন্ট করা হয় এবং তাতে টোটাল 7 জন মেম্বার ছিল। তার মধ্যে দেখো নামগুলো: আল্লাদি কৃষ্ণা স্বামী আইয়ার, এন গোপালাস্বামী, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ছিলেন চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেটে দেখে নেবে এই কোয়েশ্চেনটা কতবার এসছে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন। নেক্সট কে এম মুন্সি, তারপরে মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিট্টার অ্যান্ড ডি পি খাইতান। ওকে, এবার আমরা চলে যাই আমাদের প্রিয়াম্বেলে। নাও প্রিয়াম্বেল কি বললাম, একটা সারাংশের মতো করে একদম কনস্টিটিউশনে প্রথমে দিয়ে দেওয়া আছে, যেটা পড়ে বোঝা যায় যে আমরা আমাদের কনস্টিটিউশনটাকে কেমন বানিয়েছি বা ভেতরে বেসিক্যালি কি কি আছে লেখা। তো প্রিয়াম্বেলটা আমাদেরকে ডাইরেক্টলি পড়তে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের আমাদেরকে মানে বুঝতে হবে। যেমন ফার্স্টে দেখো আসছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে কনস্টিটিউশনটা বা এই যে দেশটা তার পাওয়ার কার কাছে আছে? তার পাওয়ার আছে আমাদের কাছে, পিপল অফ ইন্ডিয়ার কাছে। ওকে, নেক্সট হ্যাভিং সলেনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু, মানে আমরা আমাদের দেশটাকে বা ইন্ডিয়াকে কিরকম বানাতে চাই? কিরকম বানাতে চাই? সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে আমরা আমাদের দেশকে কিরকম বানাতে চাই? সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এইটা বলার সময় আরেকটা জিনিস বলে দিই যে এই যে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো ওয়ার্ড এবং লাস্টে এসে দেখো এই দেখো তিনটে আন্ডারলাইন করা আছে ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড ইন্দিরা গান্ধীর সময় ইনক্লুড করা হয়। অর্থাৎ এটা যখন আমাদের প্রিয়াম্বেল তৈরি হচ্ছে প্রথমবারের জন্য তখন কিন্তু এই তিনটে ওয়ার্ড ছিল না। তো এটা কখন অ্যাড করা হয়? এটা অ্যাড করা হয় 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংবিধানকে যখন সংশোধন করা হয় 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীতে, তখন এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়। তো আবার আমরা ফিরে যাই যে আমরা আমাদের দেশকে কিরকম বানাতে চাই? সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। প্রত্যেকটা টার্মের আমরা একটু বাদেই মানে জানবো। এবং টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, কিরকম কি সিকিউর করবো তাদেরকে? আমরা আমাদের সিটিজেনদেরকে আমরা কি দেবো? আমরাই এই দেশটাকে চালাচ্ছি, আমরা আমাদের দেশটাকে কিরকম করতে চাই। তারপরে কি বলছি? আমরা আমাদের সিটিজেন যারা নাগরিক তাদেরকে কি দেবো? জাস্টিস দেব। কিরকম জাস্টিস? সোশ্যাল জাস্টিস
ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, নেক্সট লিবার্টি দেব। কিরকম লিবার্টি? অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। অর্থাৎ তারা যা বিশ্বাস করতে চায়, তারা যেরকম জিনিস মানতে চায় তারা মানতে পারে, কোনো সমস্যা নেই। জাস্টিস ডেলিভারির ক্ষেত্রে আমরা সোশ্যাল জাস্টিস দেবো, অর্থাৎ সাম্যের অধিকার দেবো তাকে। তাকে ইকোনমিক জাস্টিস দেবো, যাতে ইকোনমিক ফ্যাক্টরে সে কখনো ইকোনমিক্যালি দুর্বল হওয়ার জন্য যেন সে জাস্টিস ডেলিভারিতে কখনো পিছিয়ে না পড়ে। নেক্সট পলিটিক্যাল জাস্টিস দেবো। আমরা জানি যে ধরো সে দেশের প্রাইম মিনিস্টারই হোক বা আমার মতো একটা সাধারণ নাগরিকই হোক না কেন, সে যখন ভোট দিতে যাবে তার ভোটের ভ্যালু কিন্তু একটাই, অর্থাৎ সে যেই হোক না কেন তার ভোটের ভ্যালু এক। নেক্সট ইকুয়ালিটি দেবো। ইকুয়ালিটি কেমন ইকুয়ালিটি দেবো? স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি। তার সবাইকে আমরা ইকুয়াল স্ট্যাটাসে রাখবো এবং ইকুয়াল অপরচুনিটি সবাইকে দেবো। নেক্সট টু প্রমোট অ্যামং দেম অল ফ্র্যাটার্নিটি, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবো। অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ডিগনিটি মেনটেন করব। এবং তার মানে এই নয় যে আমরা আমাদের দেশকে আলাদা হয়ে যেতে দেবো, না। তার সাথে কি করবো? ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, অর্থাৎ দেশের ইউনিটি এবং ইন্টিগ্রিটিকেও তার সাথে সাথে আমরা নিয়ে চলবো, অর্থাৎ ডিগনিটি মেনটেন করতে গিয়ে যেন দেশ ভাগ না হয়ে যায়। নেক্সট এটা কি করছি আমরা? ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও যে বললাম আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা আলোচনা করছি। দিস 26th ডে অফ নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949-এ আমরা এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি কি করছি দেখো। অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ। কে দিচ্ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া নিজেদেরকেই দিচ্ছে। অর্থাৎ অ্যাডপ্ট করছি আমরা এই প্রিয়াম্বেলটাকে, এনাক্ট করছি এবং গিফট টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, অর্থাৎ এই কনস্টিটিউশনটা আমরা আমাদেরকেই দিচ্ছি। এই পুরো কথাটা একদম কনস্টিটিউশনের প্রথমে লিখে দেওয়া আছে। এবার আমরা ধীরে ধীরে বুঝবো যে প্রত্যেকটা টার্মিনোলজির, এই যে সোভেরেন বলছি, সোশ্যালিস্ট বলছি, সেকুলার বলছি, প্রত্যেকটা টার্মের মানে কি। তো ফার্স্ট আমরা বলছি অথরিটি কার হাতে আছে? কনস্টিটিউশন চেঞ্জ কে করতে পারে? দেশ চালাতে কে পারে? দেশ চালাতে পারে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ পুরো যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কার হাতে আছে? দেশের সাধারণ মানুষের হাতে। আচ্ছা, তাহলে বলবে যে তাহলে চিফ মিনিস্টারই কেন সব ডিসিশন নিচ্ছে, প্রাইম মিনিস্টারই কেন সব ডিসিশন নিচ্ছে? কারণ দেখো, আমরা দিই ভোট। আমরা ভোট যখন দিই, এই যে মানুষগুলো আছে, এতগুলো মানুষ, এই মানুষগুলো তাদের পাওয়ারটা এই একজন মানুষ কি দুজন মানুষ কি একটা পলিটিক্যাল পার্টির হাতে ট্রান্সফার করে দিচ্ছে। অর্থাৎ আমাদের হাতেই পাওয়ারটা আছে, পাওয়ারটা বেসিক্যালি আমরা এদের হাতে ট্রান্সফার করে দিচ্ছি, তাই তার বেসিসেই ওরা সব কিছু ডিসিশন নিতে পারছে। নেক্সট নেচার অফ ইন্ডিয়ান স্টেট, কেমন বানাবো আমাদের দেশকে? ফার্স্ট হচ্ছে সোভেরেন। সোভেরেন কথাটার আক্ষরিক অর্থ যদি বলতে হয় তাহলে হচ্ছে যে আমরা আমাদের বাদে কারোর কথা শুনবো না। আমেরিকা কি বললো, রাশিয়া কি বললো, তাতে আমাদের দেশের ডিসিশন কখনো এফেক্ট করবে না। অর্থাৎ আমাদের ইন্টারনাল ডিসিশন হোক, মানে আমাদের দেশের মধ্যেকার ডিসিশন, বা আমরা কোন দেশের সাথে সম্পর্ক রাখবো না বা না রাখবো সেটা আমরাই ডিসিশন নেব। নেক্সট আমরা অলরেডি বলেছি যে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো ওয়ার্ড 42nd সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে এই দুটোকে অ্যাড করা হয়। ঠিক আছে, বাট আমাদের যে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল কীরকম হয়? যে দেশের গভর্নমেন্টের হাতে সব রকম ক্ষমতা থাকবে, গভর্নমেন্ট তারপর দরকার অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে। যে তুমি একটা মানুষ, তোমার বয়স 25 বছর, তোমার 5 কিলো চাল পাওয়ার কথা। তুমি একটা মানুষ, তোমার বয়স 80 বছর, তোমার 4 কিলো চাল পাওয়ার কথা। সোশ্যালিস্ট হবে এরকম। বাট ইন্ডিয়াতে যেরকম সোশ্যালিজম সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজমে কি হয়? কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট সোশ্যালিস্ট, যেমন রেশন দেওয়া হয়, 2 টাকা কেজি দরে চাল দেওয়া হয়, সেটা দেওয়া হয়, সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। আবার সেই জায়গায় দাঁড়িয়ে আবার যারা ধরো বড় লোক হতে চাইছে বা বিজনেস করতে চাইছে তাদেরকে লোনও দেওয়া হচ্ছে, তারা সেই লোনের মাধ্যমে বড় কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং তাদের সম্পত্তি কিন্তু ডাইরেক্টলি গভর্নমেন্ট বলছে না এটা আমার সম্পত্তি বলে নিয়ে নেবো, তাও হবে না। গভর্নমেন্ট কি করছে? হয়তো ওদের উপর বেশি টাকা ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। নেক্সট 1991 সালে আমাদের দেশের ইকোনমিটাকে একটু শুধরানোর জন্য একটা রিফর্ম করা হয়েছিল। ওই রিফর্মটা করার পর থেকেই আমাদের এই যে আমরা বলি না আইটি ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, বিপিও, ওই কল সেন্টার, এই সব কিছু ইন্ডিয়াতে ভালো মতো চলে আসে। তো এইটা আসার ফলে ইন্ডিয়ার এই যে সোশ্যালিস্টিক যে প্রিন্সিপালগুলো অনেকটাই ধীরে ধীরে কমে গেছে। নেক্সট সেকুলার কথার অর্থ হচ্ছে আমরা সব ধর্মকে সমানভাবে দেখি। ঠিক আছে, ইন্ডিয়াতে আমরা যেরকম সেকুলারিজম ফলো করি সেটা হচ্ছে বলতে পারো যে প্রত্যেকটা রিলিজিয়ন আমাদের চোখে সেম এবং প্রত্যেককেই সমান সাপোর্ট দেওয়া হবে, ইকুয়াল সাপোর্ট। দেখো, সবাইকে সমান সাপোর্ট দেওয়া হবে, কাউকে বেশি কাউকে কম না। এবং দেশের কোনো নিজস্ব রিলিজিয়ন থাকবে না। যেমন ধরো সাপোজ পাকিস্তানের ক্ষেত্রে বলা হয় ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয় রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার কোনো স্টেট রিলিজিয়ন থাকবে না। ঠিক আছে,
তাহলে আমাদের সোভেরেন হলো, সোশ্যালিস্ট হলো, সেকুলার হলো। এবার কথা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে হচ্ছে যে সাধারণ মানুষ নির্বাচন করবে যে টপে গিয়ে কে বসবে, এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি। এবার আমাদের ডেমোক্রেসি কীরকম? বেসড অন পপুলার সোভেরেনিটি। প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর, কত সিম্পল। পপুলার সোভেরেনিটি কি জিনিস? পপুলার সোভেরেনিটি দেখো, আমরা ধরো 100 জন লোক ভোট দেবে, ঠিক আছে? ভোট দিচ্ছে 4টে ক্যান্ডিডেট, 1 2 3 4, একজন পেলো 50টা ভোট, একজন পেলো 30টা ভোট, একজন ধরো পেলো 10টা, কত রইলো পরে, আরেকজন পেলো 10টা। তাহলে জিতবে কে? ধরো এ। এবার ধরো এরকম হলো, এই একজন যে সে পেলো 40টা ভোট, যে 2 নম্বর সে পেলো 35টা ভোট, যে 3 নম্বর সে পেলো 15টা ভোট, আর 4 নম্বর পেলো 10টা ভোট। এক্ষেত্রে দেখো 100 জন ভোট দিচ্ছে, কিন্তু যে সবচেয়ে বেশি ভোট পাচ্ছে সে 40টা ভোট পাচ্ছে, কিন্তু যেহেতু এই 4 জনের মধ্যেও সবচেয়ে বেশি ভোট পাচ্ছে তাই জন্য এ জিতে যাচ্ছে। কিন্তু এ কিন্তু 50% লোককেও রিপ্রেজেন্ট করছে না, অর্থাৎ যে সবচেয়ে বেশি পপুলার সে জিতছে, এরকম নয় যে মেজরিটি পাচ্ছে সে জিতছে। মানে 100 জনের মধ্যে থেকে 51 জন যাকে সাপোর্ট করছে সে জিতছে, এরকম নয়। এই 100 জন যে ভোট দিচ্ছে একটা সিটের মধ্যে, সেই সিটে যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বা সে সবচেয়ে বেশি ভোট পাচ্ছে সে জিতছে। এটাকেই বলা হচ্ছে ডক্ট্রিন অফ পপুলার সোভারেনিটি। এর কারণে একটা প্রবলেম কি হয়, যেমন ধরো যেই পলিটিক্যাল পার্টি ধরো সেন্টারে ক্ষমতায় আসছে, সেই পলিটিক্যাল পার্টি হয়তো 40% ভোটও পাচ্ছে না, অর্থাৎ 40% দেশের জনগণ কিন্তু তাদেরকে চাইছে না, মাত্র 40%, তাও চাইছে না, কিন্তু তাও তারা ক্ষমতায় আসছে বা পলিটিক্যাল পাওয়ারে আসছে। ওকে, রিপাবলিক কথার অর্থ, এই ডেমোক্রেটিক আর রিপাবলিক শুনতে একই রকম লাগে, মনে হয় ডেমোক্রেটিকও যায় রিপাবলিকও তাই, ব্যাপারটা কিন্তু একটু আলাদা। ডেমোক্রেটিকের ক্ষেত্রে আমরা চুজ করব যে আমাদের হেড কে হবে। এবার সেক্ষেত্রে এরকমও হতে পারে যে একটা রাজার 10টা ছেলে, আমাদেরকে চুজ করতে হবে ওই রাজার 10টা ছেলের মধ্যে কে হবে, এটাও হতে পারে। এটাকেও কিন্তু আমরা সেক্ষেত্রে ডেমোক্রেসি বলবো, কারণ আমরাই চুজ করছি। বাট রিপাবলিকের ক্ষেত্রে কি হবে, ওই রাজার 10টা ছেলেই যে ক্ষমতায় আসবে তার কোনো মানে নেই, অর্থাৎ দেশের যে হেড বা হেড অফ স্টেট যাকে বলা হবে, সেও কিন্তু এই যে সাধারণ সাধারণ মানুষগুলো আছে তার মধ্যে থেকে কেউ একজন হবে। কোনো একটা বড় রাজকীয় ফ্যামিলি বা কোনো জায়গা থেকে ডাইরেক্টলি ওখান থেকেই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ আমাদের যে হেড অফ স্টেট, অর্থাৎ কাকে বলা হয়, প্রেসিডেন্টকে বলে হয়। এই প্রেসিডেন্ট কি অলওয়েজ ইলেক্টেড। প্রেসিডেন্ট অর্থাৎ হেড অফ স্টেট যে হবে সেও কিন্তু আমাদের ইলেক্টেডই হতে হবে। নেক্সট, অবজেক্টিভ অফ ইন্ডিয়ান স্টেট গেল। এবার হচ্ছে আমরা আমাদের নাগরিকদেরকে কি দেব? নাগরিকদেরকে কি দেব? জাস্টিস। কীরকম জাস্টিস? আমরা দেখেছি 3 রকমের জাস্টিস দেব। এক হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে সবাই একই রকম ঠিকঠাক ট্রিটমেন্ট পাবে, এমন নয় কেউ পিছিয়ে পড়া অচ্ছুত প্রথা আমরা মেনে চলবো এবং বলবো ও অচ্ছুত, ওকে এই জায়গায় ঢুকতে দেওয়া যাবে না, এই প্রথা আমরা মেনে চলতে পারবো না, এটা করা যাবে না। নেক্সট, ইকোনমিক জাস্টিস, যে ইকোনমিক ফ্যাক্টরের উপর বেস করে কোনো আমরা সেগ্রিগেশন বা ডিসক্রিমিনেশন করতে পারবো না, ইকোনমিক ফ্যাক্টরের উপর বেস করে আমরা কাউকে আলাদা করতে পারবো না। পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস মানে প্রত্যেকের যেন পলিটিক্যাল রাইট সেম হয়। সেটা আমরা কি করে বলছি? সেটা আমরা এইভাবে বলছি, যেমন ধরো তোমার বাড়ির পাশে যদি প্রাইম মিনিস্টারও থাকে, তোমার এলাকার যে ইলেকটোরাল রোল, দেখবে ভোট দেওয়ার আগে আমাদেরকে দিয়ে যায় না এরকম চিট কাগজ ছিঁড়ে ছিঁড়ে, সেই যে ইলেকটোরাল রোল ওটা একসাথে প্রিপেয়ার হয়, তার মধ্যে থেকে কেটে কেটে দেয়। ওই ইলেকটোরাল রোলে তুমি হও, তোমার পাশের বাড়িতে প্রাইম মিনিস্টার থাকুক না কেন, ওই সেম ইলেকটোরাল রোলে তোমাদের দুজনেরই নাম থাকবে। আর কি, তুমি ভোট দাও বা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার ভোট দিক, তাদের সবার ভোটের ভ্যালু এক। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল জাস্টিস। নেক্সট, লিবার্টি। লিবার্টি কথার অর্থটা কি? লিবার্টি কথার অর্থ হচ্ছে যে তুমি কোনো কিছু করতে গেলে যেন তাতে বাধা না দেওয়া হয়, সেটার কথা হচ্ছে লিবার্টি। এবার ব্যাপারটা বুঝে দেখো যে তোমার কি এরকম লিবার্টি আছে যে তোমার বাড়ির সামনে দিয়ে কেউ যাচ্ছে তার মাথার উপরে তুমি একটা আধ লাইট ফেলে দিলে? নিশ্চয়ই নেই। অর্থাৎ সেই লিবার্টি তোমার নেই। কিন্তু তুমি ধরো বললে যে ক্লাস 12-এ আমি সায়েন্স নিয়ে পড়ার পর আমার গ্র্যাজুয়েশনে গিয়ে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে, এটা তোমার লিবার্টি, এটা তোমার আছে। এবার তোমার প্যারেন্টসরা তোমাকে সাপোর্ট করবে না, সেটা আলাদা ব্যাপার, বাট তোমার লিবার্টি আছে কি তুমি এরকম কিছু করতে পারো, অর্থাৎ সেই লিবার্টি তোমার আছে। বাট কেউ তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তুমি মাথায় আধ লাইট ফেলে দিলে, সেই লিবার্টি তোমার নেই। অর্থাৎ প্রপার অপরচুনিটি যেন সবাই পায়, প্রোভাইডিং অপরচুনিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। সব মানুষ আলাদা এবং তাদেরকে আলাদা রকমভাবে নিজেদের মতো করে ডেভেলপ করার যেন অপরচুনিটি দেওয়া যায়। ইকুয়ালিটি। ইকুয়ালিটির একদম সোজা সাপটা অর্থ কি? সবাই ইকুয়াল। সবাই ইকুয়াল না বলে ইকুয়ালিটির অর্থ আমরা এভাবেই বলতে পারি, যেটা ইন্ডিয়ার কনস্টিটিউশনে বলতে চাইছে, সেটা হচ্ছে কাউকে স্পেশাল না বলা।
সবাইকে ইকুয়াল বলতে হবে না, কাউকে স্পেশাল না বলা, অর্থাৎ নো বাডি স্পেশাল, কোনো স্পেশাল প্রিভিলেজ কারোর জন্য নেই। এটা যদি হয় তাহলেই বাদবাকি অটোমেটিক্যালি সবাই ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ সোসাইটিতে সবাইকে সেমভাবে দেখার জন্য কি করতে হবে না, কাউকেই স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না, ডিসক্রিমিনেট করা যাবে না। ফ্র্যাটার্নিটি কথার অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। এবার ভ্রাতৃত্বর মতো একটা ওয়ার্ড একটা প্রিয়াম্বেলের মধ্যে কি দরকার? একটা জিনিস বোঝো, আমরা বাঙালি যখনই বাইরে গিয়ে, ধরো আমি সাপোজ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমি বিহারে গেলাম, একটা বাঙালি পেলে কি বলবো, এই বাঙালি, ভাই ভাই। সেমভাবে একটা বিহারি ধরো সে দিল্লিতে গেল, আরেকজন বিহারিকে পেলে কি বলবে, আরে ভাই ভাই। তার মানে কি, আমরা সবার থেকে আলাদা আলাদা করে নিয়েছি নিজেদেরকে, বিহারি আলাদা, বাঙালি আলাদা, উড়িয়া আলাদা। অর্থাৎ আমরা যে পুরো সবাই মিলে এক এবং ইন্ডিয়ান, সেটা প্রুফ করার জন্য এই ওয়ার্ডটা রাখা দরকার ছিল। অর্থাৎ আমরা কেউ আলাদা নই, হতে পারে আমাদের ভাষা আলাদা, হতে পারে আমাদের কালচার আলাদা, হতে পারে আমাদের দেখতে আলাদা, হয়তো নর্থ ইস্টের লোকেদের সাথে যদি তুমি বাঙালিদের তুলনা করো দেখবে দেখতে অনেকটাই আলাদা। তার মানে এই নয় যে আমরা আলাদা, তার মানে এটা যে আমরা সবাই ভাই ভাই এবং আমাদেরকে একত্রিত হয়েই থাকতে হবে। এটা আমরা কি করে দেখাচ্ছি, এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে আমি বললাম না, প্রিয়াম্বেল হচ্ছে বেসিক্যালি আমাদের একদম সারসংক্ষেপ করে বলে দিচ্ছে, একটা ওয়ার্ড বলে দিল ফ্র্যাটার্নিটি, কিন্তু আমাদের সেটা যখন কনস্টিটিউশনের কথা বলছি তার ভেতরে এটাকে বলা আছে যে কিভাবে আমরা এক। আমাদের দেখো কোনো সিঙ্গেল সিটিজেনশিপ, কারুর কাছে ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনশিপ নেই, বিহারের সিটিজেনশিপ নেই, যদি পাসপোর্ট হয় ওয়েস্ট বেঙ্গলের আলাদা পাসপোর্ট আছে নেই, সবার হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, সবার ইভেন পাসপোর্টের কালার পর্যন্ত সেম। এবং যখন ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হবে কনস্টিটিউশনের মধ্যে, সেখানেও কিন্তু বলা হবে না যে বাঙালিদের এই ডিউটি আছে, বিহারিদের এই ডিউটি আছে, পুরো দেশের সব নাগরিকের জন্য সেম ডিউটি। ওকে, এবং ইট এনশিওরস টু থিংস, এটা দুটো জিনিস এনশিওর করে। কি জিনিস এনশিওর করে? এই যে ফ্র্যাটার্নিটি বলছি, সবাই ভাই ভাই, আবার কি যেন প্রত্যেকের ডিগনিটিও মেনটেন হয়, অর্থাৎ সে ইন্ডিভিজুয়ালি কীভাবে গ্রো করতে চাইছে বা কীভাবে অপরচুনিটি চাইছে, কীভাবে নিজেকে দেখতে চাইছে, সেটাও যেন করতে পারে। প্লাস ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, নিজেকে আলাদাভাবে দেখছে মানেই যে একটা দেশের অংশকে দেশ থেকে আলাদা করে দেবো, বা সাইকোলজিক্যালি বলবো যে এরা আলাদা ওরা আলাদা, নর্থ ইস্টের লোকেরা আলাদা রকম, আমরা আলাদা রকম, এই টাইপের মেন্টালিটি যেন না থাকে। অর্থাৎ ইউনিটি এবং ইন্টিগ্রিটি মানে একত্রিত রাখা। কীরকমভাবে একত্রিত রাখা? শুধুমাত্র ফোর্স অ্যাপ্লাই করে ফিজিক্যালি একত্রিত রাখা নয়, এই একত্রিত রাখার হচ্ছে সাইকোলজিক্যালি একত্রিত রাখা। অর্থাৎ আমরা এক এবং অদ্বিতীয়, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। লাস্ট আমরা প্রিয়াম্বেলের এই টপিক থেকে আমরা অনেকগুলো জিনিস কভার করলাম। এবার আমরা দেখব যে কে কি বলেছে এবং একটা ছোট্ট ইনফরমেশন। ফার্স্ট হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এই প্রিয়াম্বেলকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছে? এন.এ. পালকিওয়ালা হলেন একজন ফেমাস লয়ার ইন্দিরা গান্ধীর টাইমের, মানে গভর্নমেন্টের সাথে প্রচুর কেসের ক্ষেত্রে এন.এ. পালকিওয়ালা কিন্তু লড়েছিলেন গভর্নমেন্টের এগেনস্টে। নেক্সট কে.এম. মুন্সি ছিলেন, আমরা অলরেডি দেখেছি, ড্রাফটিং কমিটির একজন মেম্বার। উনি বলেছেন যে এই প্রিয়াম্বেল হলো হরোস্কোপ অফ আর সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ আমাদের যে ডেমোক্রেটিক রিপাবলিক ছিল, দেখো সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক কেন বলেছে? কারণ আমি তখনও বললাম যে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো ওয়ার্ড ইন্দিরা গান্ধীর টাইমে অ্যাড করা হয়েছে। অর্থাৎ কে.এম. মুন্সি যখন ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন এবং যখন আমাদের প্রিয়াম্বেলটা তৈরি হয়েছে, তখন কিন্তু প্রিয়াম্বেলে এইটুকুই বলা ছিল, অর্থাৎ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, তো এই সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিকের হরোস্কোপ, মানে জ্যোতিষবিদ্যার হাত দেখে বলে না, সেই হরোস্কোপ বলছে প্রিয়াম্বেলকে। ওকে, এখানে আমরা প্রিয়াম্বেলের মধ্যে একটা ডেট পেয়েছি। আমাদের ফুল কনস্টিটিউশন দেখো, এই ডেটটা ভালো করে মাথায় রাখো, ফুল কনস্টিটিউশন অ্যাপ্লাই করা হয় 26শে জানুয়ারি 1950, বাট আমাদের কনস্টিটিউশন ফুললি রেডি হয়ে প্রিপেয়ার্ড ও সব রকম কিছু কমপ্লিট হয়ে যায় 26 নভেম্বর 1949। এই যে ডেটটা, এই ডেটটাকে বলা হয় সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। 26শে নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। আর এটাকে কি বলা হয়? যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশনে জানাও যে এই দিনটাকে কি বলা হয়েছিল, এই দিনটাকে কি বলা হয়েছিল। তো 26শে নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে, এটা আমাদের প্রিয়াম্বেলের মধ্যেই মেনশন করা আছে। তো এরপরে আমরা চলে আসবো পরবর্তী টপিক নিয়ে। সো স্টে টিউন, বাই বাই।